জামায়াত নিয়ে ফখরুলের বক্তব্য অবৈজ্ঞানিক, অযৌক্তিক, বলছেন ওবায়দুল কাদের। বর্তমান সরকার প্রধানের ভোটও লাগে না, নির্বাচনও লাগে না, বলছেন রুজভী। অবশেষে ভিসা পেলেন আনার কন্যা ডরিন। জানাবো বাজেটে সাধারণ জনগণের স্বার্থের প্রতিফলন চায় ন্যাপ। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতা শফি আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামায়াত নিয়ে ফখরুলের বক্তব্য অবৈজ্ঞানিক, অযৌক্তিক, বলছেন ওবায়দুল কাদের। বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা বিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বক্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী এই অপশক্তির গভীর আঁতাত সম্পর্ক রয়েছে, যে কারণে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রে অবর্তিত, তারা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে এই কথা আবারও প্রমাণিত হয় যে তারা যেখানে যে অবস্থাতে থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামায়াত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী। রাজনীতির এই ধারা বারবার দেশ বিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই 30 লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না। যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলকে আঘাত আনে, তাদের কৌশলও কখনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না। মির্জা ফখরুলের বক্তব্যে প্রগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার দূরভিসন্ধি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ কখনো স্বীকৃতি দেয়নি, ভবিষ্যতেও দেবে না। বর্তমান সরকার প্রধানের ভোটও লাগে না, নির্বাচনও লাগে না, বলছেন রুজভী। যশোরে আলোচনা সভায় এসে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার প্রধানের ভোটও লাগে না, নির্বাচনও লাগে না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত বঙ্গভবন থেকে শেখ হাসিনা যে তালিকা দেন সেটাই নির্বাচন কমিশন নির্বাচনের দিন প্রকাশ করবেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটাই হচ্ছে বিধান, এটাই শেখ হাসিনা তৈরি করেছেন, এর বাইরে অন্য কিছু হয় না। তাই প্রধানমন্ত্রী জনগণের দরকার পড়ে না, বেনজির আজিজদের মতো কিছু লোকদের দরকার পড়ে। রুহুল কবির রিজভী আরো বলেন, প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে শয়নের স্বপ্নে প্রতিনিয়ত অপপ্রচার বিষেধাগার করেন, তাতে জনগণের কিছু আসে যায় না। জিয়াউর রহমান ক্ষমতায় এসে কোনো রাজনৈতিক দল বন্ধ করেননি, প্রতিটি রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী তা দিচ্ছেন না, হেরে যাওয়ার ভয়ে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন না। আজকে পুলিশের অনুমতি নিয়ে রাজনৈতিক দলকে কথা বলতে হয়, আবার সংবাদপত্রগুলো সব কথা ছাপাতে পারে না, ছাপাতে ভয় পায়। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের গণমাধ্যমের উপর যে ইন্ডেক্স তৈরি করে সেখানে তারা তুলে ধরেছে বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিচে অবস্থান করছে। অনেক মুক্ত মনের সাংবাদিক আজ সরকারের তৈরি ডিজিটাল নিরাপত্তা আইনের বেড়াজালে কারাবন্দী আছেন কেবলমাত্র সত্য কিংবা মুক্ত মনের লেখার কারণে। তিনি বলেন, জিয়াউর রহমান অতি অল্প সময়ে দেশের জন্য যে অবদান রেখে গেছে তার বর্ণনা করা বেশ কঠিন। যারা জনগণ সততা ন্যায়ের পক্ষে কাজ করেন তারা অল্প সময়ে অনেক কিছু করতে পারেন। জোর করে তাদের ক্ষমতা নিতে হয় না, জোর করে তাদের ক্ষমতায় রাখা যায় না। ভিসা পেলেন আনার কন্যা ডরিন। ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে কলকাতা যাচ্ছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সোমবার 3 জুন তিনি ভারতীয় ভিসা পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এর আগে হত্যার খবর পেয়ে গত 22 মে আনারকোনা ডরিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতে ভিসার জন্য আবেদন করেন। ভিসা না পাওয়ায় কলকাতা যাওয়া হচ্ছিল না ডরিনের। এদিকে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার
হওয়া হাড় ও মাংস এমপি আনারের কিনা তা পরীক্ষার জন্য ডরিনের ভারতে যাওয়ার প্রয়োজন। সেখানে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে ডরিনের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে 28 মে ডরিন বলেছিলেন কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি, কিন্তু এই খণ্ডাংশ বাবার কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। এই জন্য ডিএনএ পরীক্ষার নমুনা নিতে কলকাতা পুলিশ ডাকলে সেখানে যাব। বাজেটে সাধারণ জনগণের স্বার্থের প্রতিফলন চায় ন্যাপ। 2024-25 অর্থ বছরের বাজেটে দেশের সাধারণ মানুষের স্বার্থের বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাপ। বাংলাদেশ নেতৃত্বদ্বয়ের বলেন 2024-25 অর্থ বছরের জন্য সরকারের প্রণীত বাজেট হতে হবে দেশের জনগণের স্বার্থ রক্ষার বাজেট। আসন্ন বাজেটে অর্থনৈতিক মন্দা, খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও দরিদ্র উত্তরণের বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন। সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, পাসপোর্ট, শিক্ষা ব্যবস্থা, স্থানীয় সরকার, কৃষক, শ্রমিকের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2024-25 অর্থ বছরের বাজেটে বাংলাদেশের ন্যাপের 11 দফা সুপারিশগুলো গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি নির্ভর খাতগুলোকে ভ্যাটের আওতামুক্ত করা, জনগণের সমর্থন ও বাস্তবতার আলোকে কর নির্ধারণ করা, বিদ্যুৎ কুইক রেন্টাল, বিদ্যুৎ কেন্দ্রের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের মূল্য হ্রাস করা, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল, পানির মূল্য কমিয়ে জনগণের উপর থেকে বাড়তি আর্থিক চাপ কমানোর ব্যবস্থা করা, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বাজেটের স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা যেমন জরুরি, তেমনি এই খাতে দুর্নীতি ও লুটপাটের লাগাম টেনে ধরার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী বিন্যাস করতে হবে। সব ক্ষেত্রে স্বাস্থ্য বীমা চালু করার উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলো কৃষি। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। বাজেটের 10% বরাদ্দ প্রধান ও কৃষিকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা, সরকারের খাদ্য মজুত করার সামর্থ্য বৃদ্ধি করা, অতি দরিদ্র মানুষের জন্য সারা বছর খাদ্য সহায়তা চালু রাখা, বাজেট সারের ভর্তুকি কমিয়ে কৃষকদের নগদে ভর্তুকি প্রদান করা, কৃষি পণ্য মূল্য কমিশন গঠন করা, দুর্যোগের সময়ে কৃষি বাজার ও মূল্য ব্যবস্থাপনার জন্য বহু মন্ত্রণালয় ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করার উদ্যোগ নিতে হবে। দরিদ্র দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। সামাজিক নিরাপত্তার জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে। প্রান্তিক জনগোষ্ঠী সহ সবার জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে ভর্তুকি মূল্যে দরিদ্র জনগণকে স্বাস্থ্যতার সঙ্গে তা পৌঁছানোর ব্যবস্থা করা। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত সহজ ঋণ বরাদ্দ দিতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও পোল্ট্রি ফিশারিজ সহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে যথাযথ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। শিল্পখানা, ব্যাংকিং সেক্টরে বিনিয়োগকে স্বচ্ছতা নিশ্চিত করা ও দুর্নীতিমুক্ত করা, সেই ক্ষেত্রে ঋণ সীমা পূর্ণ বিবেচনা করা, সরকার ঘোষিত প্রণোদিত প্যাকেজগুলো সততা, স্বচ্ছতা ও কার্যকরভাবে কাজে লাগানো। প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ, দেশ ও দেশের জনগণকে প্রাকৃতিক দুর্যোগে পরিবেশের বিপর্যয় থেকে রক্ষার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। পরিবেশ দূষণ ও প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টিকারী প্রকল্প বন্ধ ও ব্যাপক বনায়নের দিকে নজর দিতে হবে। সম্প্রতি ঘূর্ণিঝড় বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর রাস্তা, ব্রিজ, কালভার্ট, বিশেষ করে বেড়িবাঁধ নির্মাণের বাজেট বরাদ্দ থাকতে হবে। আসফানে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের পুনর্বাসনের বাজেটে বরাদ্দ থাকা দরকার। প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ভাসমান শ্রমিকদের জীবন জীবিকা নির্বাহ ও সুরক্ষার জন্য বিভিন্ন সেক্টর ভিত্তিক বিশেষ প্রণোদনা দিতে হবে। একই সঙ্গে প্রকৃত শ্রমিকদের সেনাবাহিনীর মাধ্যমে যাচাই বাছাই শেষে তাদের ডাটাবেস তৈরি করে রেশনিং ব্যবস্থা চালু করা। কর্মহীন শ্রমিকদের অর্থনৈতিক সংকট উত্তরণে জামানত ছাড়া আইডি কার্ড ও ব্যক্তিগত গ্যারান্টি নিয়ে 2 বছরের মধ্যে পরিশোধের জন্য সুদবিহীন সর্বোচ্চ 3 লাখ টাকা ঋণ প্রদান করতে হবে। প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক ভাসমান শ্রমিকদের জীবন জীবিকা নির্বাহ ও সুরক্ষার জন্য বিভিন্ন সেক্টর ভিত্তিক বিশেষ প্রণোদনা দিতে হবে। একই সঙ্গে প্রকৃত শ্রমিকদের সেনাবাহিনীর মাধ্যমে যাচাই বাছাই শেষে তাদের ডাটাবেস তৈরি করে রেশনিং ব্যবস্থা চালু করা। কর্মহীন শ্রমিকদের অর্থনৈতিক সংকট উত্তরণে জামানত ছাড়া আইডি কার্ড ও ব্যক্তিগত গ্যারান্টি নিয়ে 2 বছরের মধ্যে পরিশোধের জন্য সুদবিহীন সর্বোচ্চ 3 লাখ টাকা ঋণ প্রদান করতে হবে। আওয়ামী লীগ নেতা শফি আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক। আওয়ামী লীগ সাবেক সহ সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এবং 90 স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম নেতা শফি আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সভায় করা এক বিবৃতিতে শোক জানান তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মরহুম শফি আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। আওয়ামী লীগ সাবেক সহ সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এবং 90 স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম নেতা শফি আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সভায় করা এক বিবৃতিতে শোক জানান তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মরহুম শফি আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার, পরিজন, আত্মীয় স্বজন ও
গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজন আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।